সবাই গরিবকে দেখা মজা নেয়, সবাই কথা শোনায়, খারাপ অফার করে, বলে কি তোর এত কষ্ট করা লাগবে, তুই আমার সময় দে, আমি তোর সবকিছু দেখবো। যে নিজের ঈমান আমি আল্লাহর কাছে এই দুনিয়াতে মানুষের কাছে দেখায় চলবো, ওই দুনিয়াতে যায় তোমার হিসাব তো দিতে হবে। আমি ওই দুনিয়ার হিসাব কিভাবে দিব? আমার শরীর অর্ধেকটাই পচায় ফেলাইছে স্টিলের পাইপ দিয়ে বাইরে। আমার ওই ঘরে একটা ছেলে ছিল, আমাকে একবার ধ্বংস করে ফেলাইছে। একজন ধ্বংস করছে মারতে মারতে, আরেকজন ধ্বংস করছে মানে টাকা নিতে নিতে। কারণ মানুষের এখনকার যে মানুষ তারা বেশিরভাগই শকুন। যদি কোনো গরিব অসহায় মেয়ে থাকে তাদেরকে খারাপ উদ্দেশ্য করে খারাপ কথা বলে, টাকার লোভ দেখায়। যে এইগুলো মানুষের এই ধরনের কথা থেকে অনেক সেফ রাখার চেষ্টা করছে, কিন্তু গরিবের পাশে কেউ দাঁড়ায় না, দেখে দেখে হাইটা চলে যায়। দর্শক, আপনি প্রস্তুত তো সত্যটা জানার জন্য? ঢাকা প্রেসের পক্ষ থেকে আমি রানা আলিফ আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি একটা গল্প নয়, সেটি একটা বাস্তবতা। চোখ খুলে রাখুন, কারণ চোখ বন্ধ করলে সত্য দেখা যায় না। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা প্রেসে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে আপনার একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেই ভিডিওতে আপনি বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করছিলেন এবং আপনি নিজে অটো চালাচ্ছিলেন। সেই কথাগুলো শুনবো এবং আপনার যে অতীত বর্তমান সেগুলো নিয়ে আপনি একটু কথা বলতে চাচ্ছি। আসলে আমি দর্শকের কাছে প্রথমে আসসালামু আলাইকুম সালাম দেই, কারণ আমার মতো হাজার হাজার মেয়েরা আছে যারা পথে ঘাটে মানুষের অবহেলায় লাঞ্ছিত হয়, মানুষ অপমান করে, অপদস্থ করে। যারা অসহায় মেয়েরা আছে তাদেরকে ক্ষমতাশালী যারা আছে কিংবা মানে সন্ত্রাস, মানে অনেক মানুষই আছে যারা মেয়েদের উপরে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে। আসলে যারা খারাপ তাদের তো খারাপ হিসাব আলাদা, কিন্তু মেয়েরা হয়েছে একটা মানে যত্নের জিনিস। মানুষের উচিত যে সে তাদেরকে ইজ্জত করা। তাদেরকে যদি অপমান করে তাহলে এই জিনিসটা খারাপ দেখা যায়। আর আমার আম্মা ছোটোবেলায় যখন আমরা জন্ম হয়েছি তখন আমার বাবা আমার আম্মুকে থুয়ে চলে যায়। আমরা আমার আম্মুর কাছেই ছিলাম। আমার আম্মু কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করছে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমরা ছোট ছিলাম। আমার আম্মু ছুঁয়া থুয়ে কাজ করতো, মাথায় বালি টানতো, খোয়া টানতো, ইট টানতো 10টা করে। তো এরকম রাস্তার কাজ করছে, তারপরে বিল্ডিংয়ের কাজ করছে। তারপরে যখন আমরা একটু বুঝের হইলাম, যখন 6-7 বছর হয় বয়স, তখন আমার আম্মু আবার রিস্কার গ্যারেজে ডিউটি করতো। সিরামিক পানির ট্যাঙ্কি ওইখানে রিস্কার গ্যারেজে ডিউটি করতো। এটা মিরপুরে? হ্যাঁ, মিরপুর 12 সিরামিক পানির ট্যাঙ্কি। ওইখানে 5টা রিস্কার গ্যারেজ আছে। রিস্কার গ্যারেজ অনেকগুলোই ছিল, কিন্তু আমার আম্মুর দায়িত্বে আন্ডারে ছিল 5টা রিস্কার গ্যারেজ। তো ওইখান থেকে আমি আবার ছোট ছিলাম, তখন আবার প্রায় আম্মু যখন ডিউটি করতে থাকে, করতে করতে যে এরকম বিগত আরও 2-3 বছর কেটে যায়, 3-4 বছর কেটে যায়। তখন আমি মানে প্রায় 6-7 বছরের বয়স থেকে 13-14তে চলে আসছি। মানে তখন থেকে আমি আর কি রিক্সা নিয়ে চালাইতাম। মানে 13-14 বছর বয়স থেকে আপনি রিক্সা চালান? হ্যাঁ, তখন থেকে আমি মানে রিক্সা নিয়ে চালাইতাম। মাঝে মধ্যে মানে 2-1 দিন রিক্সা নিয়ে চালাইতাম, কারো কোনো ড্রাইভারের রিক্সা রেখে গেছে গ্যারেজে লাঞ্চের টাইমে, ওই সময় আমি নিয়ে চালাইতাম। তো ওইখান থেকে পাও রিক্সা চালানো আর কি শিখছি। পাও রিক্সা শেখার পরে ফার্স্ট টাইম আমার মানে আম্মুর যে দায়িত্বে ছিল গ্যারেজ, ওইখানে আরেকটা মাহাজনের গ্যারেজে একটা অটো রিক্সা ঢুকাইছে হাত ব্রেকের, যেটাকে ওই যে খাড়া অটো বলে, রিক্সা অটো। তো ওইটা আবার নিয়ে চালানো শুরু করলাম, কারণ আমি দেখতাম, তাকে ফলো রাখতাম যে সে কিভাবে চালাইতো। কারণ আমার ছোটোবেলা থেকে বাবা নাই, পড়াশোনা করার মতো কোনো সামর্থ্য নাই। আম্মু দিন আনে দিন খাইতো, যা ইনকাম করতো। 3টা ছেলে মেয়ে আমরা, মানে আমরা সবাই মিলে 3 ভাই বোন। তখন আমি ওই অটো রিক্সা নিয়ে চালাইতাম, তাকে ফলো রাখতাম, ফলো রেখা এইভাবে কাজ করতাম। তো ফলো রেখা তারপরে মনে করেন আমি একদিন রিক্সা নিয়ে বেরোইছি। তো উনি ওই ড্রাইভারটা উনি অনেক ভালো একটা মানুষ ছিল। উনি বলছে যে অ্যাক্সিডেন্ট করবে। আমি বলছি না ভাই, আমি অ্যাক্সিডেন্ট করব না, আমি চালাইতে পারবো। মানে আমার অভিজ্ঞতা, আমি বুদ্ধি দিয়ে আর কি ওই কাজটা করছি, যে উনি যেভাবে চালাইতো আমি সেভাবে চালাইতাম। যেভাবে ব্রেক ধরতো আমি ওই জিনিসটা মানে মাথায় রাখা দিয়েছিলাম, ওইভাবেই ব্রেক ধরতাম। তো
তো শিখানোর মতো কেউ ছিল না আমাকে, আমি নিজেরটা নিজের বিবেক দিয়ে শিখছি। তো ওইখান থেকে চালানো শিখতে শিখতে, তো ওইখান থেকে ছোটোবেলায় তো অত জ্ঞানও ছিল না, অত বুদ্ধিও ছিল না, কিংবা পড়াশোনা করার মতনও অ্যাবিলিটি নাই। 3টা ভাই বোন, ভাইয়েরা অনেক কষ্ট করে, মায়ের জায়গা জমি নাই, বাপে ফালায় থুয়া চলে গেছে, বাপেরও খোঁজ খবর নিছিলাম, বাপেরও ওইরকম জায়গা সম্পত্তি নাই। আপনি ভাই বোনদের মধ্যে কত নাম্বার? আমি সবার ছোট, 3 নাম্বারে। তো মনে করেন এটা দেখার পরে আমি আর কি মাঝে মধ্যে চলে যেতাম কারণ বাজার যায়, ওইখানে যায় আমার আম্মুর অনেক কষ্ট দেখছি আমি। আমার আম্মু ছোটোবেলা থেকে অনেক কষ্ট দেখতেছি, আর এখনও আমার আম্মু শাক বিক্রি করে। তো আম্মুর এইগুলো দেখে আমি তখন বুঝতাম না, আমি কারণ বাজার চলে যেতাম, ওইখান থেকে তরকারি টুকায় ভাগা দিয়ে তরকারি বিক্রি করতাম। আমার আম্মু এই কাজ করছে, কারণ আসলে গরিবের পাশে না কেউ দাঁড়ায় না, সবাই গরিবকে দেখা মজা নেয়, সবাই কথা শোনায়, কিন্তু গরিবের পাশে কেউ দাঁড়ায় না, দেখা হাইটা চলে যায়। যদি কোনো গরিব অসহায় মেয়ে থাকে তাদেরকে খারাপ উদ্দেশ্য করে খারাপ কথা বলে, টাকার লোভ দেখায়। যে এইগুলো মানুষের এই ধরনের কথা থেকে অনেক সেফ রাখার চেষ্টা করছি, কারণ আমার থেকে আমি বস্তিতে যেয়ে দেখছি যে অনেক মেয়েরা, ভালো মেয়েরা নষ্ট হয়ে গেছে এই টাকার লোভে পড়ে। কিন্তু আমি সব সময় আমি চিন্তা করতাম যে আল্লাহ, তুমি আমার ইমানকে শক্ত রাখো, আমার ইমান যেন নষ্ট না হয়। অনেক মানুষ অনেকভাবে অনেক চেষ্টা করছে, কেউ মানে প্রেশার দিয়ে, কেউ চেষ্টা করছে টাকার লোভ দিয়ে, কিন্তু কখনো এরকম করি নাই। চিন্তা করছি যে গরিবের ঘরে হইছি, আমার মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, আমার বাবা আমাকে ফালাতে চলে গেছে, আমার মা অনেক কষ্ট করছে, তাহলে আমি কেন আমার মার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলবে আমারে নিয়ে? আমার 2টা ভাই আছে, আমার মান ইজ্জত আছে, আমি কেন মানুষের টাকার লোভে পড়বো? এরকম চিন্তা ভাবনার দ্বারাই আমি তখন চলে গেলাম কারণ বাজার, তরকারি টুকে বেচা শুরু করছি। তারপরে মাঝখানে আমার আম্মু ওই তরকারি ওইটা ছেড়ে দিয়া আমার আম্মু ঘরে রাখা শুরু করছে আমাকে শাসন করে, মানে বাজার তো ওইটা তো এমনিতেও খারাপ। তো ওইখান থেকে তারপরে আমার আম্মু একটা ইট টুকায় আয় না, ইট ভাঙা, তারপরে সেটা বস্তা হিসাবে বিক্রি করতাম, 20 টাকা করে বস্তা। এইভাবে আর কি আমরা অনেক কষ্ট করছি, ছোটবেলা থেকে কষ্ট করতেছি, মনে করছি যে আল্লাহ যে বড় হইলে হয়তো বা একটু সুখ দিবে, হয়তো বা ভালো কোথাও বিয়ে হবে। কিন্তু আমি জনগণের কাছে একটা জিনিস বলতে চাই, যারা গরিব অসহায় মেয়েরা আছে, যুবতী মেয়েরা, তাদেরকে আপনারা নিজের দায়িত্বে, যাদের সামর্থ্য আছে, যারা জাকাত দেন, যারা দান করেন, আমি এটা বলতে চাই দর্শকের কাছে যে তারা নিজের দায়িত্বে যেন এই মেয়েদেরকে বিয়ের ব্যবস্থার টাকাটা খরচাটা দেখে, কারণ অনেক মেয়েরা এরকম প্রতারণার শিকার হয়ে আসতেছে। আর মেয়েদের বাপ মাকেও জানাই, কারণ আমার মা আমাকে সাপোর্ট দিছে দেখে এখন আমি কাজ করে খাইতে পারতেছি, আমার আম্মুকে আমি চালাইতে পারতেছি, আমার আম্মু এখন বয়স্ক হয়ে গেছে। মেয়েদের সাপোর্ট যদি দেয় তাহলে সেই মেয়েরা বাঁচতে পারে। মেয়েদেরকে মানে বান্ধবীর মতো শেয়ার থাকতে হবে, যে আমার মায়ের সাথে আমার সম্পর্ক এমন যে বান্ধবীর মতো, যে মায়ের শাসন খুব কম করবে, যেগুলো শেয়ার করলে, যেগুলো কষ্টদায়ক জিনিস। একটা মেয়ে ভুল করে ফেলছে, সেই ভুলের কারণে তাদের উপর গালাগালি, অত্যাচার, জুলুম, এই জিনিসটা জানি না করে, তাইলে মেয়েরা মানে আত্মহত্যার পদক্ষেপে চলে যায়। তা আমার আম্মু খুব ভালো একটা মানুষ, উনি আমাকে সাহস দিছে। আম্মু বলছে যে তুই কাজ করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর, যা হয়েছে। মানে প্রথমে আমি পায়ে রিক্সা চালাইতাম, কারণ আমাকে নানান মানুষে নানান খারাপভাবে অফার করতো। তখন আমি বলছি, মানে কিছু বলতাম না, কারণ আমি গরিব মানুষ, আমি কি বলতে যাব? আমি কিছু বললে তো আমার উপরে আরো জুলুম করবে, মারধরও করতে পারে, কোনো গ্যারান্টি নাই। এখনও করতেছে, এখনও মানুষ খারাপভাবে, মানে বাসার পাশের মানুষ, কি বলবো, তাদের ক্ষমতা আছে, তাদের অনেক ক্ষমতা, যারা কেউ বিচার করে না এটার। মানে তারা আপনাদেরকে কি ধরনের কথা বলে? খারাপ অফার করে, বলে কি তোর এত কষ্ট করা লাগবে, তুই আমার সময় দে, আমি তোর সবকিছু দেখবো। কি বলবো, মানুষ কতটা পশুর মতো হতে পারে। আসলে এই জিনিসটা কেউ বুঝে না, যে নিজের ইমান আমি আল্লাহর কাছে এই দুনিয়াতে মানুষের কাছে দেখায় চলবো,
ওই দুনিয়াতে যায় তো আমার হিসাব তো দিতে হবে। আমি ওই দুনিয়ার হিসাব কিভাবে দিব? আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনার বাচ্চার বাবার সাথে কিভাবে পরিচয় হলো? যখন পায়ে রিক্সা চালাইতাম, আমার মাঝখানে আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকে দিছে, কারণ আমার ভাইয়া বিএনপির পিছনে দৌড়াইতো। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে আমার ভাইয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে 2 বছর জেল খাটছে আমার ভাইয়ে। উনি কি আসলে রাজনীতি করতেন? রাজনীতি করতেন বলতে উনি আর বিএনপিকে খুব ভালোবাসতো। এটার জন্য কেউ কখনো খোঁজ খবর নেয় নাই। আর উনি ছোট মানুষ, বয়সও খুব কম, এই জন্য কেউ আর তাকায় নাই তার দিকে, অতটুক ফলো করে না আর অতটুক পপুলার না। উনি আসলে রাজনীতির লিস্টে নাই। এমনি রাজনীতি দলকে খুব ভালোবাসতো, এটা মানুষ জানতো, যায় না। মিথ্যা মামলা দিয়া তাকে জেলে ঢুকায় দেয়। আমার ভাইয়া 2 বছর জেল খাটছে। জেল খাটার পর তখন আমি কি করতাম, তখন কোনো উপায় ছিল না, তখন তো আমি একলা। তখন আমি করতাম ওই পায়ে রিক্সা চালাইতাম। পায়ে রিক্সা চালাইয়া আম্মুকে দেখাশোনা করতাম। যদি পায়ে রিক্সা কেউ না দিত তাহলে ভাঙ্গারি টুকাইতাম। ভাঙ্গারি টুকায় ওইগুলো বিক্রি করে ওইভাবেই চলতাম, কষ্ট করেই চলতাম। অতটা সুখে ছিলাম না। ছোটবেলা থেকে কষ্ট করতেছি, বাবার আদর নাই, মায়ের আদর আছে, কিন্তু মা তো অতটুকু আদর দিতে পারে না কাম কাজের জন্য। পরে শপিং মলে ঢুকলাম, ভাইয়া জেলখানায়। শপিং মলে ঢুকা একজনে ওই কাজটা দিছে যে এইভাবে তুমি এত কষ্ট করতেছো, তাহলে তুমি আমার কাছে আইসা ডেলিভারি কাজ করো। মেয়ে হিসাবে আপনি ডেলিভারি বয়ের জায়গায় আপনি গার্ল হিসাবে ঢুকছেন, ডেলিভারি গার্ল। হ্যাঁ, ডেলিভারি গার্ল। তো উনি 3 ব্রিজের গুলশান টেলার্স, ওইখানে আমাকে চাকরিতে নিছে, 5,000 টাকা বেতন। তো ওইখানে আমি কাজ করতেছিলাম। কাজ করতে করতে ওর বাবার সাথে পরিচয়। তা আমার ওইরকম কোনো ছিল না, চিন্তা ভাবনা ছিল না যে কারোর সাথে সম্পর্ক করব, কারোর সাথে বিয়ে করব। কিন্তু আজকালকার যে পুরুষ যারা প্রতারণা করে, তারা খুব গুছায়া নেয় যে কোনো জিনিস, যে কোনো মানুষকে খুব গুছায়া এই পটায় নেয়। এটা কেউ যদি নাও চায় যে আমি যাব না তার কাছে, কিংবা কোনো মানুষের ফক করে পড়বো না, তারপরেও পড়ে যায়। এটা আমি কেন, এটা কোনো মেয়েই পারবে না। কোনো মানুষ, ছেলে হোক মেয়ে হোক, অনেক ছেলেরাই মেয়েদের খপ্পরেও পড়ে, আবার অনেক মেয়েরা ছেলেদের খপ্পরে পড়ে। এগুলো চলতে আছে বাংলাদেশে। তো তখন সে আমাকে বলল যে আমি তোমার সাথে, তুমি আমার বন্ধু হিসাবে থাকবা। আমি বলছি মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকে না বলে। তারপরে চিন্তা করলাম যে পাশের দোকানে কাজ করে, একই মার্কেটে কাজ করে থাক। উনি কি কাজ করতেন? উনি টেলার্সের কাজ করতো, কারিগর ছিল। আর আমি ওই গুলশান টেলার্সে আর কি কাজ শিখতাম, তার পাশাপাশি আর কি ডেলিভারি করতাম। ডেলিভারিটাই বেশি করতাম, কাজ শেখাটা খুব কম পড়তো, কারণ অল্টারের কাজগুলো আমাকে দিয়ে করাইতো। যেরকম সেলাই খোলাটা, এটা কাজ আমাকে দিয়ে করাইতো। তারপরে ওইখান থেকে আর কি আমাকে কাজ শিখাই দিছে, মেশিন চালানোটা আর কি শিখাইছে। তো এইটা শেখার পরে তারপরে সে আমাকে বলল কি, আমাকে পটায়া যাক বিয়ে শাদী করছে। আর আসলে বিয়ের পিছনে আমি দর্শকের কাছে এই জিনিসটা এইভাবে বলতে চাই, তারা কেউ যেন খারাপ মাইন্ডে না নেয়, কারণ আমার আম্মুরও সামর্থ্য নাই আমাকে বিয়ে দেওয়ার। বড় যে 2টা ভাই আছে, ওইরকম দায়িত্বশীল না। আমি আসলে মানুষের মুখের থেকে, মানুষের চোখের থেকে বাঁচার জন্য আমি একটা বিয়ে করছিলাম ভুল করে। সেটা আমি তাড়াহুড়া করে আমি চিন্তা ভাবনা করি নাই যে আমার লাইফটা এরকম বরবাদ হয়ে যাবে। আমার আম্মুরা, আমার ফ্যামিলির কেউ খরচা উঠাইতে পারবে না, এই জন্য চিন্তা করছি যে মানুষের মুখের থেকে, মানুষের চোখে থেকে বাঁচতে হবে। এটার জন্য একটা দরকার ছায়া। এই ছায়াটা হইলে অন্তপক্ষে কেউ আমাকে খারাপ দৃষ্টিতে তাকাইতে পারবে না, কেউ ক্ষমতার জোরে হুমকি দিতে পারবে না। এই জন্য একটা ভুল করে একটা খারাপ মানুষকে বিয়ে করছিলাম। সে আমাকে, আমার উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম করছে। কি কি ধরনের অত্যাচার জুলুম আপনার উপরে করেছে? অনেক মারধর করছে, আমার শরীর পচায় ফেলাইছে মায়েরা। তারপরে আমাকে দিয়ে মাদক ব্যবসা করাইতে চাইতো। আমি বলছি আমি এগুলো করবো না, এগুলো অসৎ পথের কাজ।
মানে বুঝতে পারি না কি করাতে চাইছিল আপনাকে দিয়ে? মাদকের ব্যবসা। দর্শক, একটা মানুষ মানে কতটা মানে পাষণ্ড হলে তার স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা না করার জন্য স্ত্রীকে মারধর করে। আমার শরীর অর্ধেকটাই পচে ফেলাইছে স্টিলের পাইপ দিয়ে বাইরে। আমার ওই ঘরে একটা ছেলে ছিল, মারা গেছে। ওই লোকটা একটু গুন্ডা টাইপের ছিল, তো ওনারই করতো না। আমি চিন্তা করছিলাম, আমার চিন্তা ফ্রেশ ছিল যে আমি মানুষের খপ্পরের থেকে বাঁচতে চাই, কারণ আজকালকার দুর্বল মানুষকে মানুষ বেশি অত্যাচার করে, যারা গরিব অসহায় তাদেরকে বেশি অত্যাচার করে। প্রশাসনের কাছে কোনো বিচার পাওয়া যায় না, প্রশাসনও অনেক মানে যারা টাকা দিতে পারে তাদের পিছনেই দৌড়ায়, তাদের কাজই করে। তো এই জন্য প্রশাসনের কাছে গেলেও কোনো কিছু হইতো না, মানে গাঁজা বাইন্ধা দিত, গাঁজা বিক্রি করতে বলতো। মানে সেটা আপনি কোথায় বিক্রি করতেন? মানে ওই এলাকাতেই, আমি তো কোথাও যাইতাম না, বাসায় থাকতাম। যারা মাদক সেবন করতো তারা আপনার কাছ থেকে নিয়ে যেত? হ্যাঁ। সবাই আপনাকে ফোন করতো? না, ফোন করতো না, সরাসরি বাসার এখানে আসা নিত। তো এরকম কখনো হয় না পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যায় নাই? হ্যাঁ, পুলিশ এসে একবার আমাকে ধরছে। তারপরে আমি বলছি যে স্যার, আমি তো এই ব্যবসা করতে চাই না, আপনি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন, ও আমাকে জোর জবরদস্তি বিক্রি করায়। আমি বিক্রি না করলে আমাকে মারধর করে, আমাকে খাবার দেয় না। এটা কি আপনার প্রথম স্বামী ছিল না দ্বিতীয় স্বামী? প্রথম স্বামী। প্রথম স্বামী। তারপরে যাকে অনেক অত্যাচার করছে, এগুলো অত্যাচারের কাছ থেকে বাঁচার জন্য গলায় ঝুলায় বিক্রি করা শুরু করছি। ওকে ছেড়ে দিয়া আমি পল্লবী থানার যে ওসি স্যার, তার কাছে যাই বলছি যে ওসি স্যার, দেখেন স্যার, আমাকে দিয়ে এরকম জোর জুলুম এই মাদকের বিক্রি করাইতেছে, আর আমি ওর সাথে সংসার করতে চাই না, ও আমার সাথে জোর জুলুম করে সংসার করতে যাইতেছে। আমি যদি ওর কাছ থেকে চলে আসি তাহলে আমার আম্মুকে যাইতেছে মারতে, আমার ফ্যামিলিতে যা ঘরচুর ভাঙচুর করে। আপনার ওই স্বামীর নাম কি ছিল? মোশাররফ। মোশাররফ। এখনো কি উনি ওই এলাকায় আছেন? এখন আর নাই। আমি আসলে ওনার কাছ থেকে চলে গেছি, আর ওর বাপেকে বিয়ে করছি এই জন্যই যে তাড়াহুড়া করে, যে লোকটার কাছ থেকে আমার বাঁচতে হইলে, ও যখন জেলে চলে গেছে, ওই লোকটার কাছ থেকে আমার বাঁচতে হইলে কি করতে হবে, আমার আরেকটা বিয়ে করতে হবে তাড়াহুড়া করে। আচ্ছা। তাড়াহুড়া করে একটা মানুষকে না যাই না, না চিনি না, উনি যা বলছে তার কথা সব সম্পূর্ণ বিশ্বাস কইরা আমি তাকে বিয়ে করছি। আর দর্শক আমাকে এই প্রশ্ন করতে পারে যে আপনি জানেন যে ওনার কাছ থেকে বাঁচতে চান, তাহলে আপনি কেন এখানে বিয়ে করলেন? হ্যাঁ, এখানে বিয়ে করছি কারণ আমার ফ্যামিলি সব এখানে থাকে। এখানে বস্তির ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে আমার আম্মু থাকে, ছোট্ট একটা ঘর, বেশি বড়ও না, যে কোনো রকম আর কি আমরা 3 জন ঘুমাইতে পারি, আমার আম্মু আর আমি, আমার বাচ্চাটা। তো ওই ঘরটার কারণে বিক্রিও করা যাবে না, কোথাও ভাড়াও থাকা যাবে না, কারণ আমার জন্মস্থান এখানে। ওইটা কি আপনাদের নিজেদের ঘর? হ্যাঁ, তো ওইটা বিক্রিও করা যাবে না, কোনো রকম ভাবে যাওয়াও যাবে না, কারণ আমরা কোথাও চিনি না, জানি না, ওইরকম ভাবে আর কি কষ্ট মষ্ট করে থাকি। এই জন্য আর কি ওর কাছ থেকে বাঁচার জন্য তাড়াহুড়া করে আমি ওর ছেলের ফাঁদে পড়ে গেছিলাম, যে ওর কাছ থেকে বাঁচতে হলেও তো আমার সাথে জোর জুলুম করবে, জোর জুলুম করে আবার টাইনা হেসরা নিয়ে যাবে, নিয়ে যেয়ে আবার ওই মারধর করবে, আবার সে অত্যাচার। তো ওইটার থেকে বাঁচার থেকে ভালো আমি আরেকটা বিয়ে করে নিই তাড়াতাড়ি করে। তো ওই ছেলের সাথে আমি 1 মাস কথা বলছি। 1 মাস কথা বলার পরে সে আমাকে বলল যে ঠিক আছে, আমি আপনাকে তোমাকে বিয়ে করব, তুমি চলো কাজী অফিসে। কাজী অফিসে নিয়ে গেছে। কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে আপনার আগের স্বামীর ডিভোর্সের কাগজ দেখান। তা আমি ওইগুলো তো সব নষ্ট করে ফেলছি, এই জন্য দেখাইতে পারি নাই। তারপরে গেছি কোর্টে যে বিয়ে করছে। তারপরে সে বিয়ে করলো, মানে 2 বছর কাটে চলে গেছে। 2 বছর যাওয়ার পরে সে আবার দেশে চলে গেল। দেশে যাওয়ার পরে আমিও দেশে গেছি। মানে আপনার দ্বিতীয় স্বামী দেশে গেছেন? তা আমি মানে এটা জানতে পারছি বিয়ের 6 থেকে 7 মাস পরে। একটা মেয়ের কয়বার বিয়ে হয়, তো একটা মেয়ে যদি বারবার বিয়ে করে, সে তো মনে করেন একটা খারাপ মেয়ের থেকেও বেশি অদম হয়ে গেছে। মানে এই চিন্তা ভাবনা করে যাক, ওনার আরেকটা বউ দেখছি, 2টা বাচ্চা আছে, সেটাও দেখছি, মানে ওই ফ্যামিলিতে আছে। আচ্ছা, ওই ওয়াইফ কি ওনার সাথে আছেন কিনা? হ্যাঁ, এখনো আছে। আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে কেউ আমাকে মাইনা নেয় নাই। মাইনা না নেওয়ার কারণে আবার ঢাকা চলে আসছি। তো উনি আবার আমার সাথে আসছে আয়সা, তারপরে থাকছে, আবার ওইখানে গেছে পালায়া, অনেক টাকা পয়সা নিয়ে খায়া টায়া। আমি কাজ করতাম, তো উনি বলতো আর কি আমাকে যে তুমি যদি আমার ফ্যামিলিকে টাকা দাও, তাইলে মাসে খরচা দাও, তাইলে তোমারে মাইনা নিবে, তুমি অনেক ভালোবাসবে। মানে এই কথাটা কে বলছে? আমার হাজবেন্ড। মানে আপনার হাজবেন্ড আপনাকে বলতেছে যে তুমি যদি আমার ওই ফ্যামিলিকে টাকা দাও, তোমার তো উচিত তোমার ওয়াইফকে খরচ দিয়ে চালানো, উল্টো আপনার কাছ থেকে সে খরচ চাচ্ছে। হ্যাঁ, বলতেছে যে আমরা 2 জনে মিলাজিলা কাজ করি, কাজ কইরা ওদেরকেও দেখি, আমরাও এখানে থাকি,
তা আমরা এখানে কাজ করে একটা টেলার্সের দোকান দিব। তো উনি ভালো আর কি কাজ জানতো, তা আমি ওই বিশ্বাসেই ছিলাম যে আসলে ওনাকে নিয়ে যদি একটা টেলার্সের দোকান দেওয়া যায় তাহলে হয়তো বা একটু সুখে থাকতে পারবো। মানে আমি আসলে চাইতেছিলাম যে একটা সংসার, একটা ছায়া। তারা আমার সাথে করছে প্রতারণা, মানে তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি চাইতেছি যে ওর ফ্যামিলি যাক, ওর বাচ্চা আছে, বউ আছে, সেটা জানতাম না, পরে জানতে পারছি। থাক, ওই মেয়েটারও একটা সম্মান আছে, ইজ্জত আছে, ও কোথায় যাবে, ওরও দুইটা সন্তান আছে। মানে আপনি সবকিছু মেনে নিয়েই সংসারটা করছিলেন? হ্যাঁ, সংসার করতেছিলাম। তো ওনার ফ্যামিলিতে আমি মাসে মানে যা ইনকাম হয়, আমি যদি 6,000 টাকা দেয়, ও 2,000 টাকা দেয়, এরকম 8,000 টাকা মিলে পাঠায় দেই দেশের বাড়িতে। আবার মাঝে মধ্যে ওর ইনকামই হয় না, খায়া নিয়ে সমান হয়ে যায়। আবার আমি দেখা যেতেছে অটোরিক্সা চালাই, মানে ওর ফ্যামিলিকেও দেখি, আমার আম্মুকেও দেখি। আপনি কি তাকে বিয়ে করার পর অটো রিক্সা চালাচ্ছেন? চালাইছি, কারণ ও আমাকে ফালায় চলে যেত ওর ফ্যামিলির কাছে। ওর ফ্যামিলিরা অনেক গ্যাঞ্জাম করতো, অনেক গ্যাদারিং করতো। তো আমাকে বলতো যে কয়দিন সহ্য করো, মাইনা নিবে। এরকম করে করে ব্যাস, এরকম করে মানে 3 বছর কাটায় দিছে। 3 বছরের ভিতরে আমার বাচ্চা মানে হঠাৎ চলে আসছে। 3 বছর পর বেবি আপনি কনসেপ্ট করেন? মানে 2 বছর পর বেবি কনসেপ্ট হয়ে গেছে। এটা হঠাৎ করে যখন আমার বাবু মানে 4-5 মাসের, তখন আমি বুঝতে পারি যে আমার বাবু কনসেপ্ট হয়েছে। তারপরে ওনাকে জানাইলাম, জানানোর পরে সে আসছে, আইসা 1 মাস থাইকা আমাকে একজনে মানে টাকা দিছিল কিছু, জাকাত, মানে জাকাতের 50,000, 1 লাখ টাকা দিছে। তো 1 লাখ টাকা থেকে ও তো একবার আসছিল, অনেক টাকা ঋণ কইরা কিস্তি মিস্তি উঠায়া ওই 50,000 টাকা কিস্তি উঠায়া দিছি। আর 50,000 টাকা আমার খালার কাছে আমি রাখা দিছিলাম। আচ্ছা, আপনার দ্বিতীয় স্বামী যিনি ছিলেন, ওনার সাথে আপনার ছাড়াছাড়ি হয়েছে কবে? ওনার সাথে আসলে আমার ছাড়াছাড়ি হয় নাই, উনি আমাকে থুয়ে পালায়া চলে গেছে। কারণ ওনার যখন জানতে পারছি ওনার বউ আছে, মিলে জিলে খাইতে দিয়েছে, ওটা জাস্ট ফার্স্ট অফ অল। তারপরে ও পেটে আসার পরেও মিথ্যার আশ্রয় নিত আমার কাছে, ওকে ছেড়ে দিব। আমি বলছি না, ছাড়া দরকার কি, মানে দুজনেই থাকি। তারপরে উনি বলছে যে ঠিক আছে, অনেক টাকার মতো দিছি ইনকাম করে। বলছে যে জায়গা রাখতেছি, জায়গা মানে দলিল করব জায়গাগুলো, ওই জায়গার জন্য দলিল করতে টাকা লাগবে। 10,000 টাকা পাঠাইছি একবার পাঠাইছি 15,000 টাকা, একবার পাঠাইছি 35,000 টাকা, সেগুলো কিস্তি উঠায়া। তখন কি আপনার স্বামী আপনার সাথে ছিল কিনা? হ্যাঁ। না উনি গ্রামে ছিলেন? না, তখন আমার সাথে ছিল। যখন আমার স্বামী আমার সাথে থাকে তখন আমার শাশুড়ির টাকার প্রয়োজন হয়। তখন আমার ভাসুরের কাছে আমি খিলগাঁও গেছিলাম। আমার ভাসুর আমার কাছ থেকে প্রায় মানে 15-16,000 টাকার মতো নিছে। বলছিলেন যে যখন আপনার স্বামী আপনার সাথে থাকে তখন আপনার শাশুড়ির টাকা প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ। আর আপনার সাথে না থাকলে উনি টাকা চায় না? না, তখন আর টাকা চায় না। তারপরে মানে যেদিন সিজার হবে 6 দিন আগে আমি আমার খালার কাছে যে 50,000 টাকা রাখছিলাম সেটা আনাইছি সিজারের জন্য। সেই টাকাও আমার স্বামী সম্পূর্ণ শেষ করছে, ধ্বংস করছে। প্লাস আমার শাশুড়ি মানে তখনই টাকা চাইছে। মানে আপনার সিজার হবে তখন টাকা দরকার আপনার, হ্যাঁ, উল্টো আপনার শাশুড়ি আপনার কাছ থেকে টাকা হ্যাঁ। তখন আমার স্বামী আমার সাথে মানে বলছে যে আমার শাশুড়ি বলে কি আমি টাকা দিয়ে দিব, 5 দিন পরে দিয়ে দিব, 2 দিন পরে দিয়ে দিব, এরকম বইলা টাকা নিত, সেগুলো আর ফেরত দিত না। তারপরে আমি টাকার জন্য ফোন দিছি, ওনার ছেলে আবার সেই টাকা মানে নিয়ে আমার শাশুড়ি তো পাঠিয়ে দিছে ওনার ছেলের কাছে, তো উনি আবার নিয়ে দেশে চলে গেছে। তাহলে সেটা তো আমাকে দেওয়া হইলো না। আমার মেয়ে ডেলিভারি হবে 2 দিন আগে আসে, সম্পূর্ণ 50,000 টাকা সম্পূর্ণ শেষ করে ধ্বংস করে তারপরে আসছে। আয়শা মানে আমার বাচ্চার জন্য একটা গেঞ্জিও পর্যন্ত কিনে দিতে পারে নাই। মানে এরকম পরিস্থিতিতে নিয়ে গেছে আমাকে, একবার ধ্বংস করে ফেলাইছে। একজন ধ্বংস করছে মারতে মারতে, আরেকজন ধ্বংস করছে মানে টাকা নিতে। উনি কি কোনো বাজে অভ্যাস ছিল কিনা, নেশা বা জুয়া খেলতেন কিনা? না, জুয়া খেলতো না, কিন্তু নেশা করতো। উনিও নেশাগ্রস্ত ছিল? হ্যাঁ, নেশাগ্রস্ত ছিল। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যে আপনার যে ভিডিওটা আমরা নিয়ে আসছিলাম, যে ভিডিওর মাধ্যমে আপনি আমাদের স্টুডিওতে আসা বা আপনি ভাইরাল হয়েছেন, তো সেই ভিডিওতে কিন্তু আপনি বলছিলেন যে বাচ্চার দুধ কেনার জন্য কিন্তু আপনি অটো চালাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো সেই প্রসঙ্গে যদি আমরা আসি। অটো নিয়ে নামছি আমি, বেশি দিন হয় নাই। আমি অটো নিয়ে নামছি আজকে এই নির্বাচনের সময়, নির্বাচনের প্রচারের কাজটা করছি। আচ্ছা, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আপনি অটো চালানো বন্ধ করে দিয়েছিলেন? আপনি যে প্রথম কিন্তু বলছিলেন যে আপনি অটো চালাচ্ছেন, হ্যাঁ। পরে যখন আপনি বাচ্চা পেটে আসে আপনি অটো চালানো বন্ধ করে দেন। তখন আমার ভাই চালাইতো। এখন তো ভাই দেখতে পারে না, কারণ ভাইয়ের কষ্ট হইতাছে। উনিও অটো রিক্সা চালায়, 500 টাকা জমা দেয়, তো ওনারও অনেক কষ্ট হইতাছে। কারো উপরে জুলুম করাটা ঠিক না।
আর যেহেতু আমি কর্ম জানি, আমার ভাইয়ের সংসার আছে, সে কতক্ষণ আমাকে দেখে রাখবে? তো নিজেরটা নিজেরই করতে হবে। তারপরে মনে করেন আমিনুল হক ভাইয়ের কাছে গেছি, উনি আমাকে হেল্প করছে। আমার সিজারের সুতা বেরোতো, তখন আমি মেডিসিন আইনা খাইছি, যাক ভালো হয়েছে। আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে। আমি রিক্সা চালানো শুরু করছিলাম, তারপরেও মানে পারতাছি না, কিছু করতে পারতাছি না। পরে 2 দিন রিক্সা চালাইছি, দেখি আমার বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে। এখন আমার বাচ্চা মনে করেন 2.5 মাসের বাচ্চা ছিল। তখন ওকে নিয়ে রিক্সা চালানো শুরু করছি, রিক্স নিয়েই। কাঁচা সিজার ছিল, তো মনে করেন ওর নিউমোনিয়া হয়ে গেছে, আমারও ইনফেকশন শুরু হয়েছে। ওইখান থেকে ওষুধ খাইছি, তারপরেও ভিতরে ইনফেকশন এখনও রয়ে গেছে। তো ভিতরে সিলাইতে ব্যথা করে, কামড়ায়, অনেকটা কামড়ায়, মানে যেরকম পুঁজ হইলে ভিতরে যেরকম কামড়ায় সেরকমটাই কামড়ায় এখনও। মানে 6 মাস হয়ে গেছে, এখনও কামড়াইতেছে। ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা? ডাক্তারের পরামর্শ আসলে নিতে পারি নাই, কারণ ওই পরিমাণ টাকা ছিল না আমার কাছে। আর সরকারি মেডিকেলে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয়। প্রায় আপনি যদি সকাল ভোর 5টা 4টার দিকেও যাই, তারপর আমার দেখাইতে দেখাইতে প্রায় 1টা 1:30 বাইজে যাবে। এই জন্য পারতাছি না। মাজার সমস্যা হইতেছে সিজার হওয়ার পরের থেকে। হাত অবশ হয়ে যায়, এই পাটা অবশ হয়ে যায়। এই সমস্যা, এই যে এই হাতে এখানে কোনো শক্তি পাই না, এই আঙ্গুলটাতে ধরতে পারি না বাচ্চাকে। তো এগুলো ধরনের সমস্যা হইতেছে। আপনাদের ঢাকা পেজের মাধ্যমে আপনি আমার যে ভিডিও করছেন, যখন আমি রাস্তায় গাড়ি চালাইতেছিলাম, তা আপনাদের মাধ্যমে অনেক ভাইয়েরাই, প্রবাসী ভাইয়েরা কিংবা বাংলাদেশে অনেক ভাই ও বোনেরা আমাকে সহযোগিতা করছে। সর্বমোট আপনি ঢাকা প্রেসের পক্ষ থেকে কত টাকা পেয়েছেন? ঢাকা পেজের মাধ্যমে আমি পেয়েছি 42,000 টাকা। 42,000 টাকা কি আপনি ক্যাশ পেয়েছেন? হ্যাঁ। সেটা কিভাবে আপনার কাছে আসছে? সেটা বিকাশে দিছে অনেক মানুষের, যে যার যতটুকু সামর্থ্য ছিল। সেটা কি আপনার নিজের নাম্বারে? হ্যাঁ, আমার বিকাশ নাম্বারে দিছে। তো আর আরেকটা ভাই দিছে 10,000 টাকা একবারে। তো সর্বমোট ওইটাই ছিল। তো আমার হাজবেন্ড যে টাকাটা ঋণ করে থয়ে গেছে প্রায় 70,000 টাকা। 70,000 টাকা থেকে ক্যাশ দেওয়া হয়েছে 8,000 টাকা। এখনো ওনারা 62,000 টাকা দাবি করতেছে। এখন তো যে টাকাটা আপনি পেলেন, সেখান থেকে তো কিছুটা হলো আপনার ধার মিটবে। কিছুটা হইলেও মিটবে, কিন্তু অনেক টাকা ঋণ করে ফেলছি। ডাক্তারের দোকানে ওষুধ আইনা খাইতাম, কারণ হাসপাতালে তো ডাক্তার দেখাইতে পারতাম না। ফার্মেসিতে কিছু টাকা ঋণ করছি, অনেক টাকাই ঋণ করছি, প্রায় 3-4 হাজার টাকার মতো ঋণ করা হয়েছে। তো ওনারাও দেখতেছে যে আমার অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট করে চলতেছি। তো এই জন্য ওনারা আর কি বাকি দিতেছে, আর জানে যে আমি গাড়ি চালাইতে পারি, এই জন্য ওনারা বাকি দেয়। আচ্ছা, এখন আপনি যে টাকাটা পেলেন, এই টাকাটা দিয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন এখন? আমি চাইতেছি যে ওনারা তো অল্প টাকা মানবে না, ওনারা এই মাসের ভিতরে পুরো 60,000 টাকা নিতে চাইতেছে। ওনারা বলছে টাইম দিছে, যদি এই মাসের ভিতরে না দিতে পারি তাহলে আমার ঘরে তালা লাগাবে। কে বলছে কথা? মাহাজন, গাড়ির মাহাজন। গাড়ির দাম ধরছে কত? গাড়ির দাম ধরছে 70,000 টাকা। 70,000 টাকা গাড়ির দাম ধরেছে, সেখানে যদি আপনি পুরো টাকা একসাথে না দেন, হ্যাঁ, আপনার ঘরে তালা দিয়ে দিবে। হ্যাঁ, উনি তো সব ঘটনা জানেন। হ্যাঁ, উনি জানে। আর ওনাকে বলা হয়েছে যে ভাইয়া, উনি ভাবসাব বুঝে যেতেছে পালায়া যাবে, আপনি ওনাকে আমি আয়না বুঝিয়ে দিতেছি, আপনি ধরে রাখেন। তারা বলছে যে না, তোমার স্বামী তুমি বুঝা নিবা, তুমি একটা বিচার বারবার হয় না। আমি বলছি ভাইয়া, যেটা কোর্টে যদি একটা বিচার হয়, ফাঁসির আসামিও জামিন পাওয়া যায়, তাহলে আপনি এটা একটা সাধারণ চুরির একটা বিষয়, আপনি কেন এটা মানবেন না? আপনি প্লিজ ওনাকে আটকে রাখেন, উনি চলে যেতে পারে। ওনারা বলছে না, এটা সম্ভব না, এক বিচার বারবার হয়, এটা তোমার স্বামী, তুমি তারে আনবা, তুমি তারে দেশে থেকে নিয়ে আসবা, তুমি তার কাছ থেকে টাকা নিবা। আমি বলছি আমি কিভাবে আনবো, উনি যদি পালায়া চলে যায়। আর ওনার যে প্রথম ওয়াইফ, আমার স্বামীকে একদিন আমার কাছে রেকর্ডিং ছিল, ওনাকে বলতেছে যে তুমি ওই মেয়ের থেকে পটায় পটায় টাকা নিয়ে বাড়িতে পাঠাইতে পারো না। কে বলে কথা? আমার যে সতীন, সেও লোভী ছিল। এটা আমার কাছে ফুল রেকর্ডিং ছিল। আপনার সতীন আপনার স্বামীকে বলতেছে যে আপনার সাথে পটায়া টাকা নিয়ে তারপর বাড়িতে পাঠানোর জন্য। হ্যাঁ, আর আমার স্বামী এটা যখন থেকে বুঝতে পারছি, তখন থেকে আমি কাজকাম করা বাদ দিয়ে দিছি, ওনাদের টাকা দেওয়া বাদ দিয়ে দিছি। এই জিনিসটা আমি শোনার পরে, তার আগে কখনো করি নাই। অনেক টাকা দেওয়া হয়েছে, প্রায় 2 লাখ টাকার মতো দেওয়া হয়েছে যদি হিসাব করি। তো মনে করেন উনি বলতেছে কি যে আমি যে ওর কাছ থেকে টাকা নিব, ও কি বোকা নাকি যে ও আমাকে টাকা চাইলেই দিয়া দিবে? ওরে ওইরকম বুঝায় তো নিতে আসি। এইভাবে
ওর সাথে কথা বলছে। আচ্ছা, এখন আপনি এই ভিডিওর মাধ্যমে জি আপনি উপকৃত হয়েছেন কিনা? জি, আমি অনেকটাই উপকৃত হয়েছি। আমি হয়তোবা এই 40-42 হাজার টাকা 6-7 মাস কাজ করলেও পারতাম না জোগাড় করতে। এই ঢাকা পেজের মাধ্যমে প্রবাসী ভাইয়েরা, প্রবাসী বোনেরা, বাংলাদেশের বোনেরা যারা আছেন সবাই আমাকে সাহায্য করছে, কিন্তু আমাকে যদি আরেকটু সহযোগিতা করতো তাইলে হয়তোবা আমি এই ঋণের বোঝা থেকে উঠতে পারতাম। যে মহাজন আছে সে মানে অন্য রকমের মানুষ, তার ভিতরে কোনো নাই, দরদ নাই, সে মানুষের দুঃখ কষ্ট বুঝতে চায় না। আসলে তার মানে সে চায় জুলুম করে নিতে। সে কি আপনারা এই পর্যন্ত কোনো পেশা ক্রিয়েট করেছে কিনা? হ্যাঁ, প্রেশার ক্রিয়েট করছে। কিরকম? মানুষজন নিয়ে গেছে, নিয়ে যে ঘরে তালা লাগাইছে, বলছে টাকা না দিলে ঘর বিক্রি করে দিবে। আমি বলছি ঘর আর কয় টাকা বিক্রি করতে পারবেন, এখন ভাড়াও তো থাকা সম্ভব না। আপনার ঘর যদি আপনি বিক্রি করতে যান, আপনি 60,000 টাকা বিক্রি করতে পারবেন না, না আমাদের উপরে কেন জুলুম করতেছেন? আমাদেরকে রাত্রে 2টা পর্যন্ত বাইরে দাঁড়া করে রাখছে তালা মাইরা। কবের ঘটনা এটা? এই যে কয়দিন আগের ঘটনা। আচ্ছা, এখন যদি এই মুহূর্তে আপনার স্বামী আপনার কাছে ফেরত আসে তাহলে আপনি কি করবেন? তাহলে আসলে সে আমার সাথে অনেকবারই বাটপারি করছে, আমি আর তাকে অ্যাকসেপ্ট করতে চাই না। সে যে আবার বাটপারি করবে না, সে যে মানে আমাকে ভাঙা খাইতেছে, এটা আমি বোঝার পরেও যদি তার সাথে আবার সংসার করি তাহলে এটা আমার একটা বড় ধরনের ভুল হয়ে যাবে। এটা মানে একটা মানে আমি পাপ কাজ করতেছি। একটা মানুষকে লোভ দিয়ে আশা মানে ওকে চালায় রেখা আমি একটা নেশাখোর পালতেছি, এটা আমি কখনো করতে পারবো না। আমার এই বাচ্চাটা যেন মাদ্রাসায় পড়াশোনা করে, যখন 2 বছর মানে ওর বুঝের পরে থেকে আমি ওকে মাদ্রাসায় দিয়ে দিব, যেটা মহিলা মাদ্রাসা। তো ওইখান থেকে জানি সে ইসলাম ধর্ম থেকে ভালো শিক্ষা পায়, ভালো আচরণ পায়, এমনকি বড় মানুষ হইতে পারে। আমি চাই যে ও যেন সবার মনে ভালোবাসার সৃষ্টি করে থাকে। আসলে আমরা যেরকম কষ্টে মানুষ হয়েছি, আমার মেয়েটাকে আমি চাই না ওইরকম কষ্টতে রাখতে। আমি চাই আমার মেয়ে হাজার হইলেও একটা মেয়ে মানুষ। কারণ আমি যে এইসব মানে মুখোমুখি যেসব জিনিসের মুখোমুখি হয়েছি, ওইসব জিনিসের মুখোমুখি আমি করব না। কারণ আমার মায়ের 3টা সন্তান ছিল, সে ঘরে শাসন করবে না কি করবে তার মাথায় কাজ করে নাই। আমার মেয়ে একটা, আমি যদি বাইরে কাজ করি, আমি তাকে যদি একটা মাদ্রাসায় ভর্তি করে দেই, তাহলেও মনে করেন অনেকটা ভালো শিক্ষা থাকবে, ভালোভাবে থাকবে, মানুষের চোখ থেকে বাইচা থাকবে। কারণ মানুষের এখনকার যে মানুষ তারা বেশিরভাগই শকুন। আচ্ছা, কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় বাচ্চা সহ, তখন আপনি কি করবেন? সে বিয়ে করবে, কিন্তু বিয়ে করে আবার সেই লাঞ্ছিততে পড়ব। বিয়ে করবে মানুষ, হ্যাঁ সবাই বিয়ে করবে, যে মানে বলবে সেই বিয়ে করবে, যার কাছে বলবো সেই বিয়ে করবে, কিন্তু লাঞ্ছিত হইতে হবে। আবার সেই অপমান, আবার সেই হয়রানি, মানে একই সমস্যা বারবার যদি পড়ি তাহলে এটা কেমন যেন হয়ে যায়। মানে এটা মানে মাইনা নিতে পারবো না। বর্তমান মেয়েরা এই ধরনের মানে লাঞ্ছিততে পড়ে। অনেক ছেলেরা মিথ্যা কথা বইলা দেশের থেকে মেয়েদেরকে ফোন দিয়ে নিয়ে আসে, নিয়ে আসা বিয়ে করে 2 দিন ফুর্তি করে ছেড়ে চলে যায়। তখন সেই মেয়েগুলো কোথায় থাকে? রাস্তায় থাকে, রাস্তায় খারাপ হয়ে যায়, ডেন্ডি খায়, মানে ঘোরাফেরা করে। আমি যে গাড়ি চালাই, আমি রাস্তায় অনেক মেয়েদেরকে দেখি যাদের শিক্ষা নাই, সঠিক শিক্ষা নাই। এটা কিসের জন্য? এটা আমাদের দেশের মানুষের জন্য। আসলে আমাদের যে সরকার, এখন যে কোনো সরকারই থাকুক, আমাদের দেশে যেই সরকার হবে, সেই মানে এটা তাদের দায়িত্ব যে যাদের ঘর বাড়ি নাই, ভোটার আইডি কার্ড নাও, নিয়ে তার ভোটার আইডি কার্ড সার্চ দাও, তার নামে কোনো জায়গা আছে কি না। যদি জায়গা না থাকে, এটা মানে সরকারের কাছে এটা আবেদন আর কি। আমি তাকে এই জিনিসটা জানাইতেছি যে তাদের ভোটার আইডি কার্ড নিয়ে দেখো জায়গা সম্পত্তি আছে কিনা। যদি না থাকে, মানে চাইতেছি যে সরকারের মাধ্যমে কোনো একটা ছোট্ট একটা জায়গাও যদি দিয়ে বাড়ি করে দেয়, তারপরে সেই মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। আচ্ছা, সবশেষে আসি আপনার কাছ থেকে, আসলে এখন এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? আমার যদি একটা ঘর থাকতো, আমার মেয়ে যে খেলা করবে সেই জায়গাটা পর্যন্ত নেই। শুধু রাত্রে যায় ঘুমাই, সারাদিন রাস্তায় নিয়ে ঘুরি, যদি গাড়ি নাও চালাই তারপর রাস্তায় থাকা লাগে। যে আমাকে একটা প্লিজ একটা ঘরের ব্যবস্থা করে দেন। ওনার অনেক রিকোয়েস্ট করছি, উনি কাজের জন্য হয়তো বা আমার জিনিসটা মনে রাখে নাই। ওনার কাছ থেকে অনেক মানুষ যাদের ঘর আছে, বাড়ি আছে, যাদের আত্মীয় স্বজন তাকে চালাইতে পারবে, তাদেরকে দেখছে, তাদেরকে ঘর উঠায় দিছে, কিন্তু আসলে উনি আমাকে জাস্টিফাই করে না আমাকে ঘরটা দিল না। আমি এখনো মানে ওনার কাছে আশাবদ্ধ।
যে আমিনুল ভাই আমাকে একটা ঘর দেন, আমার ঘরের সমস্যা, থাকার জায়গা নাই। আমার এই ঘরের জন্য আমি কোথাও থাকতে পারি না, আমার মাথায় সমস্যা হয়ে গেছে, সারাদিন মেয়েকে নিয়ে কোলে রাখতে হয়। এত কষ্ট করি। আমিনুল ভাইয়ের কাছে আমি অনেকবার গেছি, অনেকবার। ওনার সাথে হয়তোবা সিকিউরিটি গার্ড দেখা করতে দেয় না, হয়তোবা উনি মিটিংয়ে থাকে, ব্যস্ত থাকে, এই জন্য ওনার সাথে মানে করতে পারতেছি না। তো আমি চাইতেছি আমিনুল ভাইকে, বিশেষভাবে আমিনুল ভাইকে জানাইতে চাইতেছি, কারণ উনি ভালো মানুষ। উনি আমাদের মিরপুর এলাকার জন্য অনেক কিছু করছে, অনেক মানুষকে হেল্প করছে, সহযোগিতা করছে। ওনার বাসার সামনে আমি যখনই যাইতাম তখনই দেখতাম উনি যখন বের হইতেছে, ওনার হাজার ব্যস্ততার মাঝেও উনি গরিব অসহায় মানুষকে টাকা দিতেছে, সাহায্য করতেছে। এই জিনিসটা আমি খুব দেখতাম, তার খুবই ভালো পাইছি। কারণ এরকম কোনো এমপি, কোনো মানে মন্ত্রী এই জিনিসগুলো করে না। সে হাজার কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে, অ্যাকাউন্টে আছে, সে কোথাও দান করতে চায় না। কিন্তু আমিনুল ভাই এত ভালো একটা মানুষ, সে মানুষকে 500 টাকা হইলো, একটা গরিব মানুষের কাছে 500 টাকা অনেক মূল্য, মানে তার কাছে 5 লাখ টাকার মতো, যারা খাইতে না পারে। তো আমিনুল ভাইকে আমি একটা জিনিস বলতে চাই যে ভাইয়া, আমার বাবা নাই, আমার বাবা বিয়ে করে চলে গেছে, আমার এখন মা, আমার মায়েরও ঘর বাড়ি নাই, আমারও ঘর বাড়ি নাই। আমিও এই বস্তিতে থাকি, ছোটবেলা থেকে বস্তিতে আছি। এই বস্তি ভেঙে দিলে ওই বস্তিতে যাই, ওই বস্তি ভেঙে দিলে ওই বস্তিতে যাই, কখনো রাস্তায় থাকি। তো ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নাই আমার। তা আমি চাই আমিনুল ভাই আমাকে একটা ঘর করে দেখ, কিংবা যদি প্রবাসী ভাইরা আছেন, যারা আছেন, তারা আমাকে একটু সহযোগিতা করলে আমি যদি একটু রেস্ট নিতে পারি, আমার এই সিজারটা ইনফেকশনটা থাকে না। আচ্ছা, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আমিনুল ভাই আমাদের ভিডিওটা দেখে বা তার শুভাকাঙ্ক্ষী বা আশেপাশে মানুষ যদি দেখে, আমরা ঢাকা প্রেসের পক্ষ থেকে আমিনুল ভাইকে রিকোয়েস্ট করব, উনি যেন আপনার বিষয়টা একটু হলেও নিজের স্বচক্ষে যেন দেখেন। সেই রিকোয়েস্টটা আমরা আমিনুল ভাইয়ের কাছে রাখবো। আসলে আমার বিষয় নিয়ে আমিনুল ভাইকে কেউ গুরুত্ব দিয়ে বলে না, কেউ চায় না যে একটা মানুষ ভালো থাকুক। কারণ একটা দল ভারী থাকলে দেখা যেতেছে আমার এলাকায় আমার বেশি ক্ষমতা, আমার নামে সুপারিশ করবে, কিন্তু আমার জন্য কারো লাভ হইতেছে, আমার নামে সুপারিশ করবে, কিন্তু আমার জন্য কারো লাভ হইতেছে না এলাকার ভিতরে। সেটা যদি আমার জন্য কারো লাভ না হয়, সে আমার পিছনে দৌড়াবে না। এটা আমিনুল ভাইয়েরও মানে এই জিনিসটা বলতেছি কেন, কারণ আমিনুল ভাই অনেক সময় বলে যে তুমি তোমার এলাকার থেকে তোমার কোনো মানে নেতা নিয়ে আসো, তোমার এলাকার যে স্থানীয় তাকে নিয়ে আসো। আসলে সে মানুষটাকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হবে, সে তার পিছনে পিছনে ঘুরতে হবে। এই জিনিসটা মানে চাইলেও না তাকে আনা যায় না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমাজে আফরোজার মতো হাজারো গল্প আছে যা কিনা চোখে পড়ে না। আফরোজার তার না বলা কথাগুলো আমাদের কাছে শেয়ার করে গেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ঢাকা প্রেসের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।